ঘটনাটা বেসিক্যালি মাছ ধরা কেন্দ্র করে। তো আমি ছোটবেলা থেকেই মাছ ধরার প্রতি আমার খুবই নেশা ছিল, এখনও নেশা আছে। সেক্ষেত্রে অ্যাবাউট 8 ইয়ার্স অ্যাগো, 8 বছর আগে বর্ষাকালে আমি তখন নানা বাড়ি থেকে পড়াশোনা করতাম। তো একদিন রাত্র 9টা বাজে বা 10টা বাজে এরকম টাইমে অনেক বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাহিরে বা ভিতরে কারো কথা বা কোনো ধরনের কোনো যোগাযোগ এরকম বন্ধ, মানে কেউ কিছু শুনতেও পাচ্ছে না, ভালো করে দেখাও যাচ্ছে না। তো এক পর্যায়ে আমার মামা আমাকে বলল যে আজকে অনেক মাছ হতে পারে নদীতে। তো যে কথা সেই কাজ, আমরা দুই মামা ভাগ্নে আমরা রাত্রেবেলা 12টার দিকে বের হয়ে পড়ি মাছের সন্ধানে, মাছ ধরার সন্ধানে। তো ফার্স্ট টাইমে আমরা বিলের এক ধারে গেলাম, সেখান থেকে অনেকক্ষণ মাছ ধরলাম। তো রাসেল ভাই, সেখানে আমাদের কোনো প্রবলেম হয় নাই। তো আমরা এক পর্যায়ে চিন্তা করলাম যে আমাদের তো এখানে অনেক মাছ ধরা হলো, তো আমরা নদীতে যাই নাই, তো আমরা এখন নদীতে যাব। তো আমার মামা বললো আচ্ছা ঠিক আছে চলো, দুজনে আমরা কম্বিনেশনটা ভালো ছিল। তো আমরা নদীর ধারে গেলাম। বলে রাখি রাসেল ভাই, আমার নানাদের যে ঘরটা, বাড়িটা, দুই পাশে দুই বাগান, আর ঘরের পেছনে হচ্ছে নদী। তো আমার বাম দিকেতে মানে যে বাগানটা, সেই বাগানের নিচে হচ্ছে আমরা প্রথমে মাছ ধরতে গেছি। তো রাসেল ভাই, আমরা প্রথমে কয়েকটা মাছ ধরার পরে কিছুক্ষণ পরে মামা এক জায়গায় টর্চ ফেললো, গ্রামে ফসকা বলে, অনেকে কোচ বলে, সেই মাছ ধরার যন্ত্রটা। তখন প্রথমে লাইটটা ওখানে ফেলার পরে, টর্চটা ফেলার পরে দেখে বড় একটা মাছ, শোল মাছ জাতীয়, প্রায় 1.5 থেকে 2 কেজি ওজনের। তো রাসেল ভাই, আমরা দুজনেই অনেক হলাম যে মাছটা ধরতে হবে। তো মামা যখন ওই মাছের উপর আঘাত করলো, ফার্স্ট টাইম আঘাত করলো, তখন আমিও দেখছি, মামাও দেখছে, মাছের গায়ে ওই স্টিলের যে ওটা ঢুকছে। ঢোকার পরে পরে মামা যখন ওটা টান দিল, তখন আর কোনো মাছ নাই, ব্ল্যাঙ্ক। তো আমরা দুজনে অবাক হলাম যে কেন মাছটা আমাদের আসলো না, ফুটে আসলো না। তো আমরা তখন ওটাকে করে ইগনোর করে সামনের দিকে গেলাম। তো কিছুক্ষণ পর আমার মামা বলল যে আবার একটু দেখা যাক। তো আমরা এখানে ব্যাক করলাম, ব্যাক করে এসে দেখুন আবার মামা টসটা ফেলে, তখন দেখে মাছটা আবার ওখানে আছে। তো কিছুক্ষণ আমরা ওয়েট করলাম, তখন মাছটাকে আবার যখন ওখানে ফুটালাম, আমরা দেখছি ফুটছে। এরপরে যখন আমরা ওটা উঠাই নিয়ে আসছি, ওটা ব্ল্যাঙ্ক। এরপরে মামা বলছে আর এর পিছনে দৌড়ায় লাভ নেই, আমরা সামনের দিকে যাই। আমরা সামনের দিক থেকে অনেক মাছ টাছ ধরলাম, অনেক কিছু ওখান থেকে ঘুরলাম। ঘুরে আবার যখন ব্যাক করছি, মামা বলল যে তাহলে আর একবার দেখা যাক যে এই জায়গাটা আমাদের কেন এরকম হলো। তো এখন এই মেইন ঘটনাটা এখান থেকে শুরু। তো যখন মামা লাইটের টর্চটা, আলোটা যখন ফেললো ওই জায়গাটাতে, দেখলো মাছটা আবার ঘোরাঘুরি করতেছে। তো মামা এবার করে খুব ভালো মতো আবার ওটার উপর করলো, ফুটালো। তো আমিও দেখছি ওটা ফুটছে। এরপরে কি হলো রাসেল ভাই, যখন এবার টান দিবে, তখন বাগানের উপরে অনেক বাঁশের যে বাগানগুলা ওখানে আছে। তো যখন টান দিবে, তখন 10টা-15টা বাঁশ একসাথে ফাড়লে যে পরিমাণে শব্দ হয়, এত বিকট একটা শব্দ আমরা শুনতে পেলাম অনেক জোরে। তো আমরা তখন সবকিছু ফেলে ওখান থেকে দৌড়ে আমাদের বাড়ি চলে আসলাম, নানাদের বাড়িতে চলে আসলাম। আসার পরে আমার রাত্রেবেলায় খুবই দুশ্চিন্তায় গেল। সকালে আমার গায়ে প্রচণ্ড জ্বর, মামা অনেক ভয় পাইছিল। তো এরপরে ঝাড়ফুঁক করে আমরা মোটামুটি কাভার করি, আমাদের ফিজিক্যাল কন্ডিশনটা যতটা উইক ছিল সেটাকে আমরা রিকভার করি। তো সেল ভাই, একটা জিনিস বলে রাখি যে গ্রাম অঞ্চলের যত জেলে আছে, এবার যারা 20 বছর 50 বছর ধরেও মাছ ধরে অনেক থেকে, ছোটবেলা থেকেই, তারাও দেখবেন রাসেল ভাই, এই মাছ ধরাকে কেন্দ্র করে অনেক ঘটনার শিকার হয়, অনেক হিউজ ঘটনার শিকার হয়। অনেকে অনেক জিনিস দেখে, কেউ মাছ ধরতেছে, পেছন থেকে তার মাছের পাত্র থেকে মাছ নাই, মাছ উধাও, এরকম অনেকে আছে। আমাদের জানা পরিচিত অনেকের এরকম ঘটনা আমাকে বলছে যে এরকম মাছ ধরতেছি, মাছ নাই, মাছ খেয়ে ফেলছে, কেসে নিচ্ছে সেটা আমরা নিজেরাও জানি না, হারাই গেছে। ঠিক আছে ভাই, এটা আমার ঘটনা। থ্যাংক ইউ ভাই আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং আপনার কাছ থেকেও একটা ঘটনা শুনতে চাই এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি। থ্যাংক ইউ রাসেল ভাই। আপনার নামটা একটু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ফারহান ফ্রম উত্তরা। জি, আমি আজকে যে ঘটনাটি বলবো রাসেল ভাই, এটা আমার বড় বোনের সাথে ঘটে যাওয়া। এটা
ঘটনাটা আপনার নিয়ার অ্যাবাউট 15 to 20 ইয়ার্স অ্যাগো, 15 থেকে 20 বছর আগের ঘটনা। তো আমার বড় বোন ঢাকায় থাকতেন, ওনার নামটা একটু বলতে যাচ্ছি রাসেল ভাই, লাইজু আমার বোনের নাম। তো উনি যে কোনো একটা ভ্যাকেশনে, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল প্রপারেই, তো আপু আমাদের বাসায় আসে। তো তখন ওর একটা ছেলে একটা মেয়ে। তো ওদের বয়স আপনার 3-4 বছর এরকমই। ওরা দুজন পিঠাপিঠি। তো রাতের বেলা ঘুমোতে গেছে। ঘুমোতে যাওয়ার পরে রাসেল ভাই ফার্স্ট দিন যেটা আপু নোটিস করলো যে কিছু চুরির আওয়াজ। আচ্ছা, মানে হঠাৎ করে আমাদের বাড়িটা নিচতলা ছিল, মানে একতলা একটা বাড়ি ছিল, বাট অনেক পুরানো এবং অনেক বড়। তো এরপর যেটা হলো, আপু কিছু চুরির সাউন্ড শুনতে পেলো। তো এরপর আপু একটু স্কেয়ার্ড হয়ে যায়, বাট ওদিনকাই আসলে জার্নি করে ঢাকা থেকে গেছে, তো টায়ার্ড থাকার কারণে ওইভাবে নোটিস করেনি, মানে ঘুমায় পড়ছে। সেকেন্ড দিন রাসেল ভাই এই জিনিসটা আবার একই টাইমে আবার সে এটা নোটিস করতেছে এবং শুনতেছে। আপু এমন ভাবে ফিল করতেছে যে চুরি সাউন্ড হচ্ছে, সাথে কেউ হয়তো বা উপরে আপনার দৌড়চ্ছে বা নাচলে যেমন একটা ধুম ধুম একটা সাউন্ড হয়, এই টাইপের একটা সাউন্ড হচ্ছে। দেন পরের দিন ঘুম থেকে উঠে আমার মায়ের সাথে আপু ঘটনাটা শেয়ার করলো। তো মা আসলে ওইভাবে জিনিসটা করে না। আম্মা বলছে যে তুমি একটু সাবধানে থাকো, আর তোমার ছোট ছোট বাচ্চা, এদের নিয়ে তুমি একটু সাবধানে থাকো, বেশি সন্ধ্যার পরে বা খোলা আকাশের নিচে খুব একটা বেশি বাইরে থেকো না। আচ্ছা। তো থার্ড ডেতে রাসেল ভাই আপনার টাইমটা হচ্ছে 2:30 to 3 AM এরকমের। তো এই টাইমে আপু হঠাৎ করে শুনতেছে চুরির সাউন্ড, সাথে আপনার ঘুঙুরের আওয়াজ, মানে পায়ে ঘুঙুর নাচের সময় যে ঘুঙুরটা পড়ে, এটার মানে সাউন্ড প্রচন্ড প্রকট আকারের সাউন্ড হচ্ছে। তো কিছুক্ষণ শোনার পরে আপু উঠে বসলো। আচ্ছা। বসার পরে মনে হচ্ছে আপুর কাছ থেকে যেটা শুনলাম যে আপনার সাউন্ডটা মনে হচ্ছে আপু ফিল করতেছে যে তার রুমেই সাউন্ডটা হচ্ছে, তার রুম থেকে সাউন্ডটা আসছে। দেন আপু খুব স্কেয়ার্ড হয়ে গেল এবং একটু পরে সে মানে সাউন্ডটা থেমে গেল। আপু দোয়া পড়তেছে। তো এরপর যেটা হয়েছে, আপু শুয়ে পড়লো। শোয়ার কিছুক্ষণ পরে হঠাৎ করে মশারি টাঙানো তো রাসেল ভাই, তো মশারি মানে তখন বাইরের যে একটা আমাদের মানে বরিশালে আপনার বাসাটা ছিল এরকমের যে জানলা খোলা থাকলেও সমস্যা হতো না, ঠিক আছে, ওই টাইমটা এরকম একটা টাইম ছিল। তো জানলা খোলা, ন্যাচারালি আপনার যেই রাতের বেলা যে চাঁদের আলোটা, ওইটার মোটামুটি একটা আছে। তো ওই আলোতে আপু দেখতেছে যে মানে 5-6 বছরের কিছু ছেলে মেয়ে, মানে বাচ্চা লাইক আপনার মানে এরকম এদের ছায়া দেখতেছে। আচ্ছা। তো আপু দেখে খুব ঘাবড়ে গেল, ঘাবড়ে যে আম্মাকে ডাকলো, বাট আম্মা শুনতেছে না, দরজা তো সবাই যে যার রুমে দরজা আটকে ঘুমাচ্ছে। তো এরপর যেটা হয়েছে, আপু চুপচাপ শুয়ে শুয়ে দোয়া করতেছে। কিছুক্ষণ পরে আপু ফিল করতেছে তার খাটের উপরে হয়তো বা কেউ এসে বসছে এবং আমরা একজন আরেকজনকে মুখ থেকে ফু দিলে একটা লাইক বাতাসের মতো একটা ফিল হয় রাসেল ভাই। তো আপু ফিল করতেছে এরকম কেউ হয়তো বা আপুকে মানে এরকম বাতাস দিচ্ছে মুখ থেকে, এরকম একটা দিচ্ছে। তো একটা পর্যায়ে মনে হচ্ছে যেটা পায়ের দিকে বাতাসটা দিচ্ছে। তো আপু যেখান থেকে বাতাসটা আসছে ওইখানে হাত দিছে। হাত দেওয়ার পরে মানে আপু ফিল করতেছে যে কারো একটা হাত। আচ্ছা, ঠিক আছে, বাচ্চা একটা হাত। তো এটার পরে আপু অনেক জোরে চিৎকার দেয়, অনেক ভয় পায়। তো সবাই বাসার একত্রে রাতের বেলা সবাই পরে জড়ো হয়। এরপরে জিনিসটা যেটা ঘটছে, পরের দিন সকালবেলা আমরা হুজুর ডেকে আনি। হুজুর ডেকে আনার পর যেটা হুজুর যেটা বলছে রাসেল ভাই, আমাদের টোটাল বাড়িটা আপনার মানে আমাদের বাড়িতে এরকমের আরো অনেক প্যারানরমাল অ্যাক্টিভিটিস এর অনেক ঘটনাই আছে। আর হুজুর যেটা বলছে, আমার যে ভাইগনা, আমার আপুর যে ছেলে, ওর নামটা একটু বলতে যাচ্ছি, অনি, ও দেখতে মাশাআল্লাহ ছোটবেলা থেকে অনেক সুন্দর ছিল, এখনো সে স্টিল অনেক সুন্দর, বাট ও ছোটবেলা একটু মোটা গোটা লম্বা, ভালো হেলথ ছিল। তো এটার কারণে মানে ওকে নিতে চেয়েছিল বেসিক্যালি। আমরা যেটা জানি রাসেল ভাই, আমাদের মানে জিন 2 টাইপের হয়, একটা ভালো জিন, একটা খারাপ জিন। তো ওর বিষয়টা ছিল একটা মানে খারাপ জিন একটা আসর ওর উপরে ছিল। পরে এটা হুজুরের মাধ্যমে আপনার দোয়া দুরুদ পড়ে ঘরটার বন্ধ করে দিয়েছি। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। ঘটনাটি মাছ ধরা কেন্দ্রিক। ঘটনাটি আমার কাছে খুবই অন্যরকম লেগেছে। এমন ঘটনা সচরাচর আসলে পাওয়া যায় না। আশা করি ঘটনাটি আপনাদেরও ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। প্রিয় লিসেনার্স, ঘটনাটির সময় অনেক আগে, 1950 সালের দিকে। আশিক ভাইয়ের দাদা, তার নাম ছিল সরফরাজ, এবং তার ছোট ভাইয়ের নাম ছিল শাহনেওয়াজ। সরফরাজ এবং শাহনেওয়াজ দুইজন একত্রে রাত্রে
তাদের বাড়ির পাশে বয়ে যাওয়া একটি ছোট্ট নদীতে মাঝে মধ্যেই মাছ ধরতে যেতেন। এটা শখের বশে মাছ ধরতেন, রাত জেগে মাছ ধরতেন। সকালবেলা সেই মাছ পরিবারের জন্য কিছু রাখতেন, আর যদি এক্সট্রা থাকতো তাহলে সেটা বিক্রি করে দিতেন। তো একদিন সরফরাজ, মানে যিনি আশিক ভাইয়ের দাদা, উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু ওই দিন মাছ ধরতে যাওয়ার কথা ছিল দুই ভাইয়ের একসাথে। শাহনেওয়াজ এসে বড় ভাইকে যখন বলে, তখন বড় ভাই নিজের অসুস্থতার কথা জানান এবং তাকে সরফরাজকে বলেন যেন সরফরাজ আজকে মাছ ধরতে না যায়। ওই দিন ছিল আবার পূর্ণিমা। পূর্ণিমাতে নদীতে নাকি ভালো মাছ পাওয়া যায়। তো সরফরাজ কিছুতেই থেকে যেতে রাজি হলেন না, বললেন যে ঠিক আছে, তুমি বাসায় থাকো, আমি একাই মাছ ধরতে যাব। কিন্তু শাহনেওয়াজ উনি বলছেন, মানে সরফরাজকে যখন এটা বললেন শাহনেওয়াজ, তখন সরফরাজ যিনি আশিক ভাইয়ের দাদা, তিনি বললেন না, তুমি একা যাইবা, কোনো সমস্যা যদি হয়। তখন সরফরাজের এই কথা শুনে শাহনেওয়াজ বললেন যে না, আমি দোয়া কালাম জানি, আমার তেমন কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, শাহনেওয়াজ উনি মাছ ধরতে চলে গেলেন। নদীটার কথা একটু বলে রাখি। নদীটা ছোট্ট নদী, এপাশ থেকে ওপাশ নৌকা চালিয়ে যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে এবং চাঁদের আলোতেও এপার থেকে ওপার স্পষ্ট দেখা যায়। অনেকেই নদীতে মাছ ধরতে আসেন রাতের বেলা, একটু দূরে দূরে তারা জাল পাতেন। তো সেই দিনও যেহেতু পূর্ণিমা ছিল, বেশ অনেকেই মাছ ধরতে এসেছেন। বেশ দূরে দূরে নৌকাগুলো আছে, নৌকাতে আলো জ্বলছিল। শাহনেওয়াজও উনি মাছ ধরছেন। মাছ ধরতে ধরতে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন, চারদিকে যে কি হচ্ছে উনি কিছুই বুঝতে পারেননি। একসময় হঠাৎ উনি ফিল করেন নৌকাটা অস্বাভাবিক রকমের দুলছে। উনি চারদিকে তাকিয়ে দেখেন বড় বড় ঢেউ আর অথই পানি। চারদিকে শুধু পানি আর পানি দেখা যায়, কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। সরফরাজ ভাই উনি তো সাথে নাই যেহেতু, এজন্য শাহনেওয়াজ ওই সময়ে ভয় পেয়ে যান যে কি ব্যাপার, কোথায় আসলাম। তখন দ্রুত উনি আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেন এবং নৌকাতে ফু দিয়ে নৌকা বন্ধ করে ফেলেন। শাহনেওয়াজ যখনই নৌকাটা বন্ধ করে ফেলেছে, গম্ভীর শব্দে একটি কণ্ঠস্বর তার কানে ভেসে আসে যে কি রে, মাছ কি তোরা একাই খাবি, আমাদেরকে কিছুই দিবি না? শাহনেওয়াজ ভাবে কি ব্যাপার, কথা বলে উঠল কে? নিশ্চয়ই অনেকক্ষণ ধরে মাছ টাছ ধরেছে, সে কানে ভুল শুনছে। আর আশেপাশে যে অথই পানি দেখছে এটাও মনে হয় ভুল। সে ওই নদীতেই আছে, যেহেতু সে নৌকা চালাই নাই, বইটা তেমন ভাবে সে বায় নাই, সুতরাং এত দূরে সে কিভাবে আসবে? এত দূরে আসার তো কোনো সম্ভাবনাই নাই। সুতরাং এই সবগুলো তার চোখের ভ্রম হচ্ছে এবং কানে সে ভুল শুনছে। এরপর আবারও একই কণ্ঠস্বর ভেসে ওঠে এবং শাহনেওয়াজ শুনতে থাকেন, কি রে, মাছ কি তোরা একাই খাবি, আমাদেরকে দিবি না? তখন শাহনেওয়াজ সত্যি সত্যি ভয় পেয়ে যান। তিনি সমস্ত শক্তি দিয়ে নৌকা চালিয়ে যে কোনো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করতে থাকেন, কিন্তু তিনি জানেন না তিনি কোথায় যাবেন, কারণ চতুর্দিকে শুধু পানি আর পানি, কুল কিনারা দেখা যাচ্ছে না। উনি নৌকা বেয়ে কোথায় যাবেন? তারপরও উনি চেষ্টা করতে থাকেন যে কোনো একদিকে যাওয়ার জন্য, কিন্তু অদ্ভুত ব্যাপার, নৌকা 1 ইঞ্চিও সেখান থেকে আগাতে পারে না তারা। শাহনেওয়াজ যখন আপ্রাণ চেষ্টা করছে, তখন হঠাৎ শাহনেওয়াজ দেখতে পায় নৌকার চতুর্দিকে বেশ কিছু মানুষের মতো মাথা, কিন্তু সেই মাথাগুলো আকারে বেশ বড়, সেগুলো নৌকার চতুর্দিকে ভেসে ওঠে। একজন কথা বলছে শাহনেওয়াজের সাথে, বলছে নৌকাটা তো তুই বন্ধ করে দিলি, আমাদেরকে মাছ দে, আমরাও মাছ খাই, তোর ভালো হবে। তখন শাহনেওয়াজ বলছে, না, আমি এত কষ্ট করে মাছ ধরি, তোমাকে কেন মাছ দিব? ওদের সাথে তর্কাতর্কি শুরু করে দিয়েছে। শাহনেওয়াজ দেখে যে নৌকার চতুর্দিকে 12টি মাথা, তার মানে 12
কিছুটা জিনের একটি দল সেখানে আছে। তখন জিনদের যে সর্দার, সে শাহনেওয়াজকে বলে, তুই তো আজকে মারা যাবি, তোকে আমরা ছাড়বো না। তখন শাহনেওয়াজ বলে যে, ওরে আহম্মক, তুই কি ভুলে গেছিস একটু পরেই ফজরের আজান হবে? তখন তুই তো আমার কিছুই করতে পারবি না, তুই তো এখান থেকে চলে যেতে বাধ্য। তখন ওই জিনের সর্দার রাগ করে বলে ওঠে যে, ফজরের আজান হলেও তোকে এমন ভাবে অদৃশ্য করে এখানে রেখে দেব যে এখান দিয়ে যত লোকই যাক না কেন কেউ তোকে দেখতে পাবে না, কিন্তু তুই সবাইকে দেখতে পাবি। তখন শাহনেওয়াজ আরো ভয় পায় যে আসলেই তো এদের সাথে ঝামেলা করে পারা যাবে না। তখন শাহনেওয়াজের মাথায় একটি বুদ্ধি খেলে যায়। শাহনেওয়াজের বাবার কাছ থেকে শেখা একটি দোয়া পড়ে তার মাথায় থাকা পাগড়িতে একটি গিট দিয়ে এই 12 জনের মধ্যে একটি জিনকে সে আটকে ফেলে। ওদিকে জিনের সর্দার তার সাথে তো হম্বি তম্বি করছে যে তোকে তো মেরে ফেলবো। তখন শাহনেওয়াজ বলে, তুই তোর দলের সদস্যদের একটু গুনে দেখতো তোরা কয়জন? তখন সর্দার বলে 12 জন। বলে আবার গুন। তো সর্দার গুনে দেখে একজন কম। তখন শাহনেওয়াজ বলে, এই একজনকে আমি আটকে ফেলেছি, আমাকে ভালোই ভালোই বাড়িতে পৌঁছে দে, মানে বাড়ির পাশে কাছে যে ঘাট আছে সেখানে পৌঁছে দে, না হলে একে আমি ছাড়বো না। তখন জিনদের সর্দার বলে যে, না, তুই ওকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ শর্ত দেয় যে যদি সে সহি সালামতে পৌঁছে দেয় তাকে তার বাড়ির কাছে ঘাটে, তাহলে ওই জিনকে সে ছেড়ে দেবে। তখন সর্দার বলে, ঠিক আছে, যেহেতু তুই প্রতিশ্রুতি দিলি আমাদেরকে যে ওকে ছেড়ে দিবি, তাহলে আমরাও আমাদের প্রতিশ্রুতি রাখবো, তোকে তোর বাড়ির ঘাটে পৌঁছে দিচ্ছি, কিন্তু কথার জন্য কোনো হেরফের না হয়, আমাদের দলের এই সদস্যকে তোকে ছেড়ে দিতে হবে। তখন শাহনেওয়াজ কথা দেন যে হ্যাঁ, আমি ঘাটে পৌঁছানোর পর একে ছেড়ে দেব। তখন ওই জিনের সর্দার শাহনেওয়াজকে বলে যে, তুই চোখ বন্ধ কর। চোখ বন্ধ করার পরে শুধু একটু শো শো শব্দ শাহনেওয়াজের কানে এসেছিল। কয়েক মুহূর্ত পরেই শাহনেওয়াজকে ওই জিনের সর্দার বলে, এবার চোখ খোল। শাহনেওয়াজ চোখ খুলে দেখে যে সে তার বাড়ির কাছে যে ঘাটটা, নদীর ঘাট, সেখানে নৌকা সহ সে চলে এসেছে। ফজরের আজান দিবে দিবে ভাব। তখন জিনের সর্দার বলে, এবার আমার দলের এই সদস্যকে তুই ছেড়ে দে। ওই সময় শাহনেওয়াজের মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে যায়, যেটি তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। সে তখন জিনের সর্দারকে বলে যে, না, এই সদস্যকে আমি ছাড়বো না, একে আমি আমার কাছে রেখে দেব, একে দিয়ে আমি কাজ করাবো, আমার যখন মনের ইচ্ছা করবে তখন আমি ছেড়ে দিব। তখন জিনের সর্দার বলে যে, তুই তো প্রতিশ্রুতি দিয়েছিলি আমাদেরকে দেখে ছেড়ে দিবি, আমরা তো আমাদের প্রতিশ্রুতি রেখেছি, তোর তো ক্ষতি করি নাই, তাহলে তুই কেন আমার দলের এই সদস্যকে ছাড়বি না? বলে, না, আমি ছাড়বো না, আমি আমার প্রতিশ্রুতি রাখলাম না, একে দিয়ে আমি কাজ করাবো। তখন জিনের সর্দার বলে, তুই কিন্তু কাজটি ভালো করলি না, কারণ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করাটা কিন্তু মোটেই উচিত নয়। আমরা জিন হয়ে তোর সাথে প্রতিশ্রুতি রক্ষা করলাম, আর তুই আশরাফুল মাখলুকাত হয়ে তুই প্রতিশ্রুতি ভঙ্গ করলি। তখন শাহনেওয়াজ বলে যে, হ্যাঁ, ভঙ্গ করলাম, একে দিয়ে আমি কাজ করাবো। আসলে শাহনেওয়াজের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গিয়েছিল। সে চিন্তা করেছিল, যেহেতু একে আটকে ফেলেছি, একে দিয়ে আমি কাজ করাবো, এমন একটি প্ল্যান তার মাথায় কাজ করে। কিন্তু আসলে তার এই প্ল্যানটা মোটেও ভালো ছিল না। যাই হোক, শাহনেওয়াজ বাড়িতে চলে আসেন। চলে আসার পর শাহনেওয়াজ চিন্তা করে যে বড় ভাইকে বিষয়টা বলবো, তিনি কি মনে করবেন। তখন বড় ভাইকে উনি কিছু বলেন না, বরং বড় ভাইকে গিয়ে, মানে বড় ভাই যিনি সরফরাজ, যিনি আশিক ভাই দাদা, তাকে গিয়ে বলেন যে, বড় ভাই, তোমার কষ্ট করে রাতের বেলা মাছ ধরতে যাওয়ার দরকার নাই, আমি একাই মাছ ধরবো, কোনো সমস্যা নেই, তুমি বাসায় থাকো। তো বড় ভাই বলে যে, কি ব্যাপার, আমরা একসাথে মাছ ধরতাম, তুমি আবার কেন একা একা মাছ ধরতে চাচ্ছ? তখন বলে যে, না, আমি একাই মাছ ধরবো, তুমি দেখবা যে অনেক মাছ পাচ্ছি আমি।
তো বড় ভাই আসলে শুরুর দিকে কিছু মানে বুঝতে পারে নাই। উনি বলেন যে ঠিক আছে, তুমি যদি একা মাছ ধরো ধরো, আমার কোনো সমস্যা নেই। এখন প্রতিদিন শাহনেওয়াজ যে কাজটি করেন সেটা হচ্ছে ওনার মাথার ওই পাগড়িটা উনি সাথে নিয়ে যান, বিশেষ ওই পাগড়িটা যেটাতে একটি গিট দিয়ে, দোয়া পরে একটি গিট দিয়ে একটি জিনকে উনি আটকে ফেলেছিলেন। উনি যখনই নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন তখনই ওই 12টা জিনের যেই দলটা ছিল তার মধ্যে একটা তো বন্দী ছিল, আর ওই যে সর্দার সহ আরো 10 জন, মানে মোট 11 জন, তারা ওই নৌকার কাছে এসে হাজির হতো, এসে বলতো যে শাহনেওয়াজ আমাদের দলের এই সদস্যকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ বলতো যে ঠিক আছে, তাহলে আমাকে মাছ ধরে দে, তাহলে বিবেচনা করব। তখন কি করতো যে ওই জিনেরা তাদেরকে মানে শাহনেওয়াজকে মাছ ধরে দিত, মানে এত পরিমাণে দিত না যাতে করে মানুষের মনে সন্দেহ হতে পারে, মোটামুটি ভালো মাছ ধরে দিত। এখন শাহনেওয়াজের বড় ভাই সরফরাজ উনি দেখে কি ব্যাপার, শাহনেওয়াজ তো ভালোই মাছ ধরতে পারে একা একা গিয়ে, তা আমি আর না যাই। এদিকে শাহনেওয়াজও বড় ভাইকে বলে যে ভাই তোমার যাওয়ার দরকার নেই। তো এই জন্য আসলে সরফরাজ যিনি আশিক ভাইয়ের দাদা, উনি শাহনেওয়াজের সাথে ওইভাবে মাছ ধরতে যাওয়ার আর ইচ্ছা পোষণ করে নাই। কিন্তু কেন যেন সরফরাজের মনে একটি সন্দেহ জাগে যে কি ব্যাপার, আসলে কি ঘটছে, শাহনেওয়াজ এত মাছ কিভাবে পায়। কিন্তু আসলে শাহনেওয়াজ যে জিনদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে এটি তিনি বুঝতে পারেন নাই। একদিন সরফরাজ শাহনেওয়াজকে খুব ভালো করে ধরে যে কি ব্যাপার, সত্যি করে বলতো আসলে ঘটনা কি, আমি মাছ ধরতে যাওয়ার কথা বললেই আমাকে সাথে নিস না, অথচ ভালোই মাছ পাচ্ছিস, ঘটনা কি। তখন শাহনেওয়াজ সব ঘটনা খুলে বলে। খুলে বলার সাথে সাথে সরফরাজ খুবই ভয় পান, বলে তুই কাজটা মোটেও ভালো করিস নাই, কারণ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করা এটা কিন্তু উচিত হয় নাই। আর সবচেয়ে বড় কথা, একটা জিনকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে, তারা তো তোকে পৌঁছে দিয়েছিল, তারপরে উচিত ছিল তাকে ছেড়ে দেয়া। এখন তো এরা যে কোনো ভাবে তোর উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, এখন কি হবে, তো তুই এই জিনটাকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ বড় ভাইকে প্রতিশ্রুতি দেয় যে সেই জিনটাকে সে ছেড়ে দেবে। কিন্তু আসলে এই প্রতিদিন এত মাছ পাওয়ার একটা নেশা আর জিনদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়ার একটা অভ্যাস, এই মানে এইভাবে টানা কয়েক মাস হওয়ার কারণে ওনার মধ্যে এক ধরনের একটা অলসতা এবং এক ধরনের অদ্ভুত মজা উনি পেয়ে গিয়েছিলেন। উনি তাদেরকে দিয়ে কাজ করিয়ে মজা পেতেন। একদিন উনি মাছ ধরতে গেছে, সেই দিনটিও কোনো কারণে পূর্ণিমার দিন পড়ে গেছে। মাছ ধরতে যাওয়ার পর তখন দেখে হঠাৎ করে যে 11টি মাথা আবার ভেসে উঠেছে। জিনদের সর্দার বলে, কি শাহনেওয়াজ, কেমন আছিস? শাহনেওয়াজ সে স্বাভাবিকভাবেই চিন্তা করে যে জিনরা তো আমার কাছে একটু দায় টাকা আছে, তো এত ভদ্রভাবে উত্তর দেওয়ার খুব দরকার নাই। তো সে খুব তুচ্ছ তাচ্ছিল্য ভাবে জবাব দেয়। তখন জিনের সর্দার বলে, শাহনেওয়াজ তোর পাগড়িটা কোথায়, যে পাগড়িটা প্রতিদিন পরে আসতি? তো শাহনেওয়াজ বলে, কেন, মাথায় তো আছে। তাই বলে শাহনেওয়াজ যখনই মাথায় হাত দিয়েছে তখনই শাহনেওয়াজের সমস্ত শরীর ভয়ে কেঁপে ওঠে। শাহনেওয়াজ দেখে ওই দিন ভুল করে সে বাসায় থাকা অন্য একটি পাগড়ি পরে চলে এসেছে, এবং যে পাগড়িতে গিট দিয়ে জিনটাকে আটকে রেখেছিল এই পাগড়িটি সে আর ওই দিন নিয়ে আসে নাই, যেটা প্রতিদিন মাছ ধরার সময় সে নিয়ে যেত। শাহনেওয়াজ প্রচন্ড ভয় পায়, এবং এতটা ভয় পায় যে সে আয়াতুল কুরসি বা অন্যান্য দোয়া কোনোটাই ভয়ে পড়তে পারছিল না, মানে সে ভয়ে সবকিছু ভুলে গেছে। তখন জিন বলেছিল যে এতদিন আমাদের সাথে প্রতারণা করে অনেক কাজ তো করিয়ে নিলি, এই কাজগুলো যে অন্যায় এটা তুই কি মানিস? তখন শাহনেওয়াজ বলে যে হ্যাঁ, কাজটা আমার উচিত হয় নাই। তখন বলে যে তোকে আমরা এমন ভাবে মারবো যে তোর গ্রামের সবার জন্য তুই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবি।
এই ঘটনা বলার পর লিসেনার্স, আশিক ভাই যিনি এই গল্পটি সাগরজন ভাইয়ের কাছে বলেছিলেন, তিনি বেশ কান্নাকাটি করেন, কারণ এটা খুবই একটা প্যাথেটিক বিষয়। এখন বলতে পারেন যে যেহেতু শাহনেওয়াজ মারা গেলেন, ঘটনাটি আসলে কে পরবর্তী ঘটনাটা আমাদের কাছে এনে দিল, এটি বলছি প্রিয় লিসেনার্স। আসলে পরের দিন তার যে বড় ভাই সরফরাজ, উনি দেখেন যে শাহনেওয়াজ বাড়িতে ফেরে নাই। উনি চিন্তায় পড়ে যান, কারণ উনি তো জানতেন যে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে। শাহনেওয়াজ যদি প্রতিশ্রুতি যেহেতু রক্ষা করে নাই জিনদের সাথে, তো উনি সকালবেলায় অন্যান্য যারা মাঝি মাল্লা যারা আছে, যারা মাছ ধরতে গিয়েছিল জেলে, তাদের সাথে কথা বলা শুরু করে। তারা বলে, হ্যাঁ সরফরাজ তো রাত্রেবেলা গিয়েছিল, কিন্তু তারপরে আমরা তাকে দেখি নাই। তখন গ্রামের সবাইকে এই ঘটনাটি খুলে বলে, মানে শাহনেওয়াজের কথা আর কি, সরফরাজ খুলে বলার পর সবাই মিলে শাহনেওয়াজকে খুঁজতে থাকে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন একটি বিষয় সবাই লক্ষ্য করে। 4 দিনের মাথায় দেখা যায় নৌকার নৌকার তো 2টা মাথা থাকে, দুপাশে চোখা থাকে, তো একটা মাথা নদীর তলদেশ থেকে ভেসে উঠেছে আর আরেকটা মাথা নিচের দিকে। সবাই সেই নৌকার কাছে যায় এবং যখন সরফরাজকেও ডাকা হয়, আশিক ভাইয়ের দাদাকে, তখন বুঝতে পারেন এটি হচ্ছে তাদের সেই নৌকা, যেই নৌকায় শাহনেওয়াজ মাছ ধরতে বের হয়েছিল। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার কি, যে নৌকার যেই দৈর্ঘ্য এবং নদীর যেই নদীর গভীরতা কিন্তু আরো বেশি। নৌকাটা যদি খাড়া করে ডুবিয়ে দেয়া যায়, তারপরেও নদীর তলদেশে পৌঁছাবে না। কিন্তু কিভাবে এই নৌকাটা খাড়াভাবে পানির মধ্যে ভেসে উঠেছে? সবাই নৌকাটা নাড়ানোর চেষ্টা করে, কিন্তু প্রত্যেকেই ফিল করে এই নৌকাটি শক্ত হয়ে আছে, মনে হচ্ছে নৌকার অপর মাথা মাটির মধ্যে গেড়ে দেয়া। কিন্তু নৌকা তো এত বড় নয়, আর এখানে গভীরতাও বেশি। যাই হোক, সবাই মিলে নৌকাটি টেনে ওঠানোর চেষ্টা করে সকলেই ব্যর্থ হয়। তখন চিন্তা করে সরফরাজ যিনি দাদা, উনি চিন্তা করে যে শাহনেওয়াজের দেহটা কোথায় গেল। তখন অন্যান্য যারা জেলেরা আছে সবাই মিলে এবং সরফরাজ উনি নিজেও ডুব দিয়ে খোঁজার চেষ্টা করে শাহনেওয়াজের দেহটা কোথায়। সবাই দেখে নৌকার একদম নিচের দিকে শাহনেওয়াজের মাথাটা নদীর তলদেশে মাটির মধ্যে ঢুকে আছে এবং দেহটাও উপরের দিকে। কিন্তু অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে নৌকাটা এত বড় কেন, কিভাবে হলো? কারণ গভীরতা তো অনেক বেশি। যাই হোক, এই প্রশ্নের উত্তর কখনোই পাওয়া যায় নাই। সবাই অনেক চেষ্টা করেছে শাহনেওয়াজের দেহটা তোলার জন্য, কিন্তু বডিটা তুলতে পারলেও মাথাটা তুলতে পারেনি। কারণ হচ্ছে মাথাটা মাটির মধ্যে ছিল আর বডিটা উপরের দিকে ছিল। যখন টানা হেঁচড়া করে তখন তার বডিটাই মাথা থেকে খুলে চলে আসে, বডিটাই উপরে আনতে পারে, কিন্তু মাথাটা তুলতে পারেনি। তখন সারা গ্রামে শোকের ছায়া পড়ে যায়। শাহনেওয়াজকে মাথা ছাড়াই দাফন করা হয়। আরো অদ্ভুত ব্যাপার, মাসের পর মাস, বছরের পর বছর ওই নৌকা ওই রকমই ছিল। যখন বর্ষাকালে নদীর পানি অনেক বেড়ে যায়, নদীর পানি যেভাবে বাড়ে, নৌকার মাথাটাও সেই তালে তালে ঠিক ততটুকুই ভাসতে থাকে। নদীর পানি যদি 50 হাতও বাড়ে, ওই নৌকার মাথাটাও ঠিক উপরে সামান্য একটু অংশ দেখা যায়। তার মানে হচ্ছে যে নৌকাটি নদীর পানি বাড়ার সাথে সাথে সেটা ডোবে না। এটি একটি অদ্ভুত ব্যাপার ছিল। অনেকেই নৌকার যখন বর্ষাকালে অনেক পানি হয়ে গেছে, অনেকেই চিন্তা করেছে তাহলে তো নৌকাটা মনে হয় মাটির থেকে ছুটে উপর দিকে ভেসে আছে। কিন্তু সেটাকে যখন নাড়ানোর চেষ্টা করছে তখন তারা ফিল করেছে না, এই নৌকাটা এখনো মাটির ভিতরেই
প্রথিত আছে। কিন্তু তাহলে বর্ষার পানি বাড়ার পরেও নৌকার মাথা কেন পানির উপরে দেখা যাচ্ছে? এভাবে অনেক দিন এরকমই ছিল। কোনো একটি খরার সময় যখন নদীর পানি অনেক কমে যায়, তখন যত কমে যায় নৌকাটা ততটা আস্তে আস্তে নিচে নামতে থাকে। একসময় নদীর পানি যখন শুকিয়ে গিয়েছিল, সেই সাথে নৌকাটিও তলদেশের সাথে চিরতরে মিলিয়ে যায়। বেশ কয়েকজন গর্ত খুঁড়ে নৌকার অস্তিত্ব খোঁজার চেষ্টা করলেও ওই নৌকার অস্তিত্ব আর কখনো খুঁজে পাওয়া যায় নাই। আর ওই দিন থেকে, যেই দিন থেকে শাহনেওয়াজ তার মৃত্যু হয়েছিল, ওই দিন থেকে সেই পাগড়ি, যে পাগড়িতে একটি জিনকে গিট দিয়ে আটকে রাখা হয়েছিল, ওই পাগড়িটা আর খুঁজে পাওয়া যায় নাই। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আশিক ভাইয়ের পরিবারের সাথে এখনো কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলে। ওই জিনেরা এখনো আশিক ভাইয়ের পরিবারকে ছাড় দেয় নাই। যখন আশিক ভাইয়ের এই দাদা আর কি, সরফরাজ, তার ছোট ভাই শাহনেওয়াজ মারা গেলেন, পরবর্তীতে একজন হুজুরের মাধ্যম দিয়ে যখন এই জিনদেরকে হাজির করা হয়েছিল, তখন ওই রাত্রে কি ঘটনা ঘটেছিল জিনরাই নিজের মুখে স্বীকার করেছিল। সেখান থেকেই আসলে ওই দিন শাহনেওয়াজের মৃত্যু কিভাবে হয়েছিল সেটি জানা গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে আমরা একটা বিষয় জানতে পারি, সেটা হচ্ছে যে প্রতিশ্রুতি যদি কাউকে, সে হোক মানুষ বা হোক জিন, যদি দেয়া হয় তাহলে অবশ্যই সেটি রক্ষা করাটা দায়িত্ব হয়ে পড়ে। এই প্রতিশ্রুতি রক্ষা না করে শাহনেওয়াজের মনে যে দুষ্টু বুদ্ধি চলে এসেছিল, এটির খেসারত দিতে হয়েছে তার জীবন দিয়ে। লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন শুনে আসি পরবর্তী ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি মীর রাকিব হাসান, বর্তমানে তেজগাঁও, ঢাকাতে থাকি। সরকারি বিজ্ঞান কলেজে অধ্যয়নরত অবস্থায় আছি। আমার গ্রামের বাড়ি জয়পুরহাট। আমি আজকে আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রাতের কথা বলবো। যদি ভালো লাগে অডিও ক্লিপটি সবার সাথে শেয়ার করবেন। আমি জানি না ক্লিপটি আপনার কাছে কতটা ভয়ঙ্কর লাগবে, কারণ আপনি এসব ঘটনা শুনে অভ্যস্ত, কিন্তু আমার মনে হয় যদি ক্লিপটি সবার সাথে শেয়ার করেন তাহলে লিসেনাররা হয়তো এটুকু বুঝতে পারবেন যে প্যারানর্মাল বিষয়ে যদি স্বল্প দক্ষতা থাকে তাহলে এসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করা একদমই ঠিক নয়। তো বেশি কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা ঘটে গত বছর আমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর। এসএসসি পরীক্ষার পর যেহেতু একটা লম্বা ছুটি থাকে, তো আমি ডিসাইড করি যে এই ছুটিটা নষ্ট না করে কোনো ভালো কাজে ব্যবহার করি। তো আমি বিভিন্ন আমল শেখার চেষ্টা করতে থাকি, বিভিন্ন দোয়া কেরাত শিখতে চেষ্টা করি। তো শিখতে যে হঠাৎ আমি কিছু বই পাই যেগুলো সম্পূর্ণ ফার্সি ভাষায় লেখা ছিল। আমি ফার্সি কিছুই বুঝতাম না, আরবি বুঝলেও আমি ফার্সি বুঝতাম না। তো আমি আমার নানা ভাইয়ের স্মরণ নেই, যেহেতু তিনি একজন বড় আলেম। তো তার কাছে আমি ফার্সি ব্যাপারে কিছু জানতে চাই। তিনিও সম্পূর্ণটা না পারলে কিছু কিছু বলেন। আর এই কিতাবটা ছিল আমার দাদার বাবার, উনি প্যারানর্মাল বিষয়ে অত্যন্ত সিদ্ধহস্ত ছিলেন, কিন্তু ওনার পরের 2 জেনারেশন থেকে আমাদের ভিতরে এই জিনিসটা আসলে হারায় যায়। তো আমি মনে করি যে ওই কিতাবটা হয়তো বা এমনি সাধারণ আমলের। তো আমি ওখান থেকে যতটুকু বুঝতে পারি ততটুকু আমল করতে থাকি, শিখতে থাকি। তো রাসেল ভাই বললা ভালো যে আমার একটা অদ্ভুত শখ আছে, তা হলো কবর খোঁড়ার শখ। আসলে জানি না অনেকে কি ভাবছেন কবর খোঁড়া আবার কি করে কারোর শখ হতে পারে, কিন্তু আসল ব্যাপারটা এমনই যে আমি মনে করি যখন আমরা কবর খুঁড়ি তখনই আমরা এই জগৎ থেকে ওই জগতের পরকালের জগতে সবথেকে কাছে পৌঁছতে পারি। তো এই শখটা আমি পূরণ করে যাই। তবে কবর খুঁড়লে কখনো আমাদের নিজস্ব পারিবারিক গোরস্থানের বাইরে কোনো কবর আমি খুঁড়িনি। তো ঘটনা ঘটে যখন আমি প্রথম আমার পারিবারিক অবস্থায় বাইরে কোনো অবস্থায় কবর খুঁড়তে যাই, তখন হঠাৎই একদিন আমাদের মসজিদের একজন মুসল্লি ইন্তেকাল করেন। তো
তার জন্য কবর খোঁড়ার ব্যবস্থা করা হয় গ্রামের একেবারে শেষের দিকে একটা পুরাতন কবরস্থানে, যেখানে অনেক আগে কবর দেওয়া বন্ধ হয়ে গেছিল। তো কবর খোঁড়ার জন্য যে 3 জন লোক ছিলেন তাদের মধ্যে একজন হঠাৎ মানে কোনো কারণে আসতে পারবেন না বলায়, আর বাকি যেহেতু ছিলেন তো ও আমাকে বলে যে রাকিব বাবা তুমি তো নিজেদের ভিতরে খোঁড়ো, তো আজকে চলো বাইরে একটু ঘুরে আসি। তো আমিও ভাবি যে সোয়াবের একটা কাজ চাই, করে আসি। তো কবরস্থানে একটু বর্ণনা দিই। আমাদের গ্রামের 2 দিকে 2টা নদী আছে, তো দিকে নদীটা প্রায় শুকিয়ে গিয়েছে, তো ওইদিকে কারো খুব একটা যাতায়াত চলে না। তো ওই মরা নদীটার পাশেই পুরাতন কবরস্থানটা বাইচারে ঘেরা, একদম বহুদিন কারো যাতায়াত হয় না। তো আমরা খবর করি, সব ভালো মতোই কাজ কারবার হয়। শেষে জানাজা দাফন কাজ শেষ হওয়ার পর আমি করি কি, ওই যে নতুন কিছু শিখতে লাগছি, তো মনের মধ্যে কাজ করে যে দেখি তো একটু চেষ্টা করে। তো আমি ভাবি যে ব্যক্তিগত ভালো লোক ছিল, কিছু তার লাশটা যাতে কোনো ক্ষতি না হয়, এই জন্য আমি কিছু মাটি নিয়ে দোয়া পড়ে খবরের উপর ছিটাই দিই, যাতে কোনো শিয়াল কুকুর মানে কোনো হিংস্র পশু তার লাশ কোনো ক্ষতি না করতে পারে। তো এইভাবে আমি বাসায় চলে আসি। পরে ঈশান নামাজের পর, আসরের নামাজের পরে আসলে আমরা মাটি দিয়ে চলে আসি, তারপর মাগরিব যাই। ঈশান নামাজের পর ঘটে কি, আমি বাড়ি আসছিলাম, হঠাৎ আমার এটুকু মনে আছে যে আমার বাড়ি থেকে মসজিদ খুবই কাছে, এবং মসজিদে আমার বাড়ি হচ্ছে পশ্চিম দিকে, কিন্তু আমি পূর্ব দিকে একটু যাই বন্ধুদের সাথে কথা বলতে বলতে। হঠাৎ আমার কিছু মনে নাই, চোখ খোলার পর দেখি আমি ওই কবরস্থানে। বলে রাখা ভালো, কবরস্থানটা আমাদের মসজিদ থেকে কমসে কম তো 1 কিলোমিটার দূরে হবে। আমি কি করে এত তাড়াতাড়ি এই রাতের বেলা এত দূর এই কবরস্থানে আসলাম, আমি কিছুই জানি না। তারপর হঠাৎ মনে হলো মাথাটা ঝিমঝিম করছে, আমি জানি না, আবার পড়ে গেলাম মাটিতে। তবে এবার আর জ্ঞান হারাইনি। উপরে তাকায় দেখি 4টে লাল আলো আগুনের গোলার মতো ঘুরছে, চারদিকে ঘুরছে। হঠাৎ একটা এসে আমার ডান সাইড দিয়ে মাটিতে আঘাত করলো। আমি চমকে উঠলাম, চমকে উঠে ডান পাশে ফিরে দেখি আলোটা মাটির নিচে ঢুকে গেছে, আর আগুনের গোলার বাকি 3টা আগুনের গোলা মাটির উপরে ঘুরতেছে, আর ঘুরতেছে ঠিক ওই নতুন কবরটার উপরে। কিন্তু মনে হচ্ছে দেখে ওই 3টা আগুনের গোলা কিছুতেই ওই কবরটার উপরে ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু মনে হচ্ছে কোনো একটা কাঁচের দেওয়ালের সাথে আটকে যাচ্ছে। আমি এসব দেখে প্রথমে খুব ভয় পেয়ে যাই, তারপর নিজেকে সামলে নিয়ে আয়াতুল কুরসি পড়তে থাকি। আয়াতুল কুরসি, আমানা রাসূল পড়ি, 4 কুল পড়ি। পড়ার পর আমি দেখি যে আস্তে আস্তে সবকিছু আলোগুলো মিশে যেতে থাকে সাইডে। তো আমি করে কি খুব দ্রুত ওখান থেকে দৌড়াতে শুরু করি, আমার বাড়ির দিকে দৌড়াতে শুরু করি। দৌড়াতে আমি রাস্তায় আসতে আসতে অনেক ঘটনা ঘটতে থাকে। রাস্তার 4 সাইডে পুকুর ছিল, তো 2 পাশে পুকুর ছিল। তো পুকুর থেকে কখনো দেখেছি পুকুরের ভিতর থেকে কোনো কুকুর এই পাড়ের থেকে ওই পাড়ে লাফতেছে। পুকুরের ভিতর থেকে, পানির ভিতর থেকে কুকুর কি করে বের হয়ে আসে, আসলে ওগুলো ছিল হয়তো অন্য কিছু। তারপর ওই পুকুরটা পার হয়ে আসার পর আমার পিছন দেখি যে একটা বিড়াল আসতেছে, কখনো সামনে কখনো পেছনে। আমি একসময় নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে ওই প্রাণীটাকে জিজ্ঞেস করি, যে একটু রাগান্বিত হয়ে জিজ্ঞেস করি, তুমি আমার পিছন ধরেছো কেন, আমি তোমার কি ক্ষতি করছি? তো প্রাণীটা নিজের চোখ গোল গোল করে বলে, হঠাৎ বিড়াল বলতে শুরু করে যে তুমি আমাদের কাজে কেন বাধা দিলে? আমি যখন দেখছি যে একটা বিড়ালের মতো একটা প্রাণী কথা বলছে, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি খুব জোরে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করি, আর দৌড়াতে চেহারা পড়তে থাকি। তো আমার সামনে একটা পুকুর আসে, ওটা পার হয়ে আমাদের যেতে হয়। তখন দেখি যে আমার 4 সাইড থেকে 4টা কুকুর আসতেছে, সামনে থেকে একটা, ডানে বাঁয়ে আর পেছন থেকে 4টা কুকুর দৌড়ে আসতেছে আমার দিকে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি যে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে এই জায়গা থেকে বের করো। তো হঠাৎ
আমি চোখ বন্ধ, মানে কিছু একটা অনুভব করি, কিছু একটা আমাকে পিছন থেকে ধরলো, ধরে উপরে তুলে একবারে ঘুরে এই পার ফেললো। আমি বুঝতে পারলাম না এটা কি ছিল। পরে দেখলাম যে পুকুরের ওই পারে 4টা কুকুর একত্র হয়ে 4টা এক জায়গায় মিশেছে, একটা হলো। তারপর সেগুলো ওই একটা কুকুর মিশে গেল। আর তখন আমার কানের পাশে কেউ একজন বলল, নানার কাছে যাও। আমি জানি না কে বলছে, কি বলছে আর আমার সাথে কি ঘটতেছে। আমি মনে হচ্ছে এটা স্বপ্ন না তন্দ্রা। তবে আমি এতটুকু শোনার পর বুঝছি সত্যি আমার সাথে কিছু খারাপ চলছিল, আর কেউ হয়তো আমাকে বাঁচিয়ে দিল। এরপর আমি আর দেরি করিনি, তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পর আর আমি বাড়িতে কাউকে কিছু না বলে সোজা বাইকটা বের করি আর আমার নানা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমার নানা বাড়ি খুব একটা দূরে ছিল না, ঘুরপথে গেলে মেন রাস্তা থেকে 8 কিলোমিটার, আর ধানের জমির মধ্যে দিয়ে গেলে 5 কিলোমিটারের মতো হয়। তো যেহেতু আমাকে বলছিল যে তাড়াতাড়ি নানা বাড়ি চলে যাও, কি বলছিল কে বলছিলাম জানি না, তবু কেউ আমি এই শব্দটা শুনতে পাইছিলাম। তো আমি ভাবি যে ভিতর দিয়ে গেলে হয়তো তাড়াতাড়ি হবে, তো আমি ধানের জমির ভিতরে রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাতে থাকি। তো বাইকটা চালাতে চালাতে 3 মাথায় একটা মোড় আসে, ওই মোড়ে দেখি গাছের উপর আবার সেই 3-4টা আলো, 4টা আগুনে গোলা। উল্কাপিণ্ড যেরকম বর্ষণ হয় রাসেল ভাই, সেইভাবেই এক একটা আমার কান মাথা ঘেঁষে যেতে থাকে। আমি শুধু চোখ বন্ধ করি আর আবার চেহেল কাফ পড়তে থাকি। আমি জানি যে চেহেল কাফ যদি কেউ পড়তে পারে, আসল চেহেল কাফটা, তবে কোনো ধরনের কোনো শয়তানি শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আসলে অতটা ভয়ের ফলে আমি সম্পূর্ণটা পড়তে পারতেছিলাম না, ভুলভাল পড়তেছিলাম, ওই জন্য কাজেও দিচ্ছিল না। অনেক কষ্টে আমি শেষ পর্যন্ত আমার নানা বাড়িতে পৌঁছাই এবং দৌড়ে ঘরে ঢুকে যাই। তখন রাত 12টা পার হয়ে গিয়েছে। আসলে গ্রামের মধ্যে রাত 8টা-9টার পরে ওই সময় কেউ বাইরে থাকে না, আর ধানের জমির মধ্যে দিয়ে আসছি, তাই আশেপাশে কেউ ছিল না। নানা ভাইকে যাই দৌড়ে জাপটে ধরি আর নানা ভাইকে সব ঘটনা খুলে বলি। তো উনি রাতেই ব্যবস্থা নেন। উনি যেহেতু বড় আলেম ছিলেন আর এসব ব্যাপারে অনেক সিদ্ধহস্ত ছিলেন, তো উনি ওই 4টে জিনকে হাজির করে এবং তাদেরকে জিজ্ঞেস করে যে তুমি আমার নাতির সাথে কেন লেগেছো তোমরা। তো ওরা বলে যে আপনার নাতি আমাদের শিকারটা নষ্ট করে দিয়েছে। আমাদের যে কবরস্থানে আমরা থাকি সেখানে অনেকদিন পর কবর দেওয়া হয়েছিল, আর আমাদের ওই লাশটা খুব দরকার ছিল, কিন্তু আপনার নাতি ওখানে কবরটাকে বন্ধ করে দিয়েছে, তাই আমরা ওর আশেপাশে প্রবেশ করতে পারতেছি না, আর তার কারণে আমরা কবরস্থানে থাকতেও পারতেছি না। আমাদের খুব সমস্যা হচ্ছে, এই জন্য আমরা ওকে ছাড়বো না। তো নানাও বলে যে আমাকে জিজ্ঞেস করে যে তুই কেন করছিস। আমি বলি যে নানা ভাই আমি তো বুঝতে পারিনি, আমি শুধুমাত্র চাইছিলাম যে কোনো শেয়াল কুকুর যেন ক্ষতি করতে না পারে, তাই তো আমি কবরটাকে বন্ধ করছিলাম, কিন্তু আমি তো জানতাম না। তো নানা ভাই আমাকে খুব বকা দেয় আর বলে যে যে জিনিস জানিস না সেই জিনিস কেন আমল করতে যাস। ওটা ছিল আসলে যে দোয়াটা পরে আমি কবরটা বন্ধ করছিলাম শিয়াল কুকুর আটকানোর জন্য, আসলে ওটার কারণে ওরা ওই কবরস্থানেই থাকতে পারতেছে না, তাই ওরা আমার উপর খেপে যায়। এবং অনেকক্ষণ ওই যুক্তি তর্কের পর ওরা নানা ভাইকে বলে ঠিক আছে আমরা ওকে ছেড়ে দেব, ওর কোনো ক্ষতি করব না, তবে ওকে নিষেধ করে দেন যে ও যেন আর এরকম কখনো না করে। তো আমিও বলি যে না সত্যি আমি যতদিন না সঠিকভাবে বুঝতে পারতেছি ততদিন এসব কাজে আর হাত দেব না। আর তারপরে আমি নানা ভাইকে জিজ্ঞেস করি নানা ভাই কে ছিল সে যে আমাকে পুকুরে পার করিয়ে দিল, আর আমার কানের কাছে বললো যে তোমার নানা ভাইয়ের কাছে যাও। তো নানা ভাই বলে সম্ভবত কে ছিল আমি বলতে পারবো না, তবে সম্ভবত তুই যেহেতু তোর দাদার বাবার বইগুলা পড়তে আমল করতি, হয়তো বা তার তাবেতে আর কোনো জিনিস ছিল যে তোকে ওই সময় সাহায্য করছে। তো রাসেল ভাই ছিল আমার কাহিনী, যদি ভালো লাগে পড়ে শোনাবেন, অডিও ক্লিপটি সবার সাথে শেয়ার করবেন। আর লিসেনারদের বলবো অল্প বিদ্যা ভয়ঙ্করী,
যদি সত্যি সম্পূর্ণ না জানেন তবে কখনোই প্যারানর্মাল বিষয়ে হাত দিবেন না। আসসালামু আলাইকুম। চলুন সেই প্রত্যাশা নিয়েই শুনে আসি পরবর্তী ঘটনাটি। আসসালামু আলাইকুম, আমি জুনাদ বিন জাফর। আমি বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া থানার গরিবারঝিল গ্রাম থেকে বলছি। আজকে কিছু কথা না বললেই নয়। যখন থেকে বুথ এফএম-এর শুরু 2009 কি 10-এর দিকে, আমি এক্স্যাক্টলি ডেটটা বলতে পারছি না, তখন থেকেই কিন্তু আমি ডাউনলোড করে এবং সরাসরি শুনছি সবগুলা ঘটনাই এ টু জেড, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব শুনতে না পারলে পরবর্তীতে ডাউনলোড করে শুনছি। এভাবে এখনো পর্যন্ত লেগে আছি। তো যখন মাঝখানে শুনলাম বুথ এফএম বন্ধ হয়ে যাচ্ছে, তখন আসলে খুব বেশি খারাপ লাগলো যে এত 10 বছর একটা প্রোগ্রাম শোনা আসছি, আমি শ্রোতা ছিলাম, এটা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। আর রাসেল ভাইয়ের উপস্থাপনা আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর। আল্লাহ আপনাকেও আরো দীর্ঘদিন যেন আমাদের মাঝে থাকতে পারেন, ওই ধরনের হায়াত দান করুক, এবং আপনাকে উত্তম জাযা, আপনার ভালো কাজের জন্য উত্তম প্রতিদান দান করেন আল্লাহ আপনাকে, এই দোয়াই করি। তো এরপরে যখন বুথ.com আসছে, তখন আবার আশার প্রদীপটা জ্বলে উঠলো যে হ্যাঁ। তো প্রথম থেকেই ভাবছি যে ঘটনা পাঠাবো, আসলে পাঠানো হয় না। তো আজকে সাহস করেই পাঠাই দিচ্ছি। সময় যে ছিল না তা বলবো না, তবে আলসেমের কারণে আসলে ঘটনাগুলো পাঠানো হয় না। আমার কাছে অনেকগুলাই ঘটনা আছে, নিজের ব্যক্তিগত কিছু ঘটনা আছে, আবার আমার পরিবারের এবং বন্ধু বান্ধবদের কিছু ঘটনা আছে। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে, আমার চাকরির সুবাদে আমি 2013 ডিসেম্বরে কক্সবাজার জেলার মধ্যে আমার চাকরিটা হয়। আমি কোনো কিছুই বলছি না, কারণ অনেকেই আমাকে চিনেন, এবং জায়গার নামটা যদি মেনশন করি দেখা যাচ্ছে যে অনেকের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে আমি জায়গার নামটা মেনশন করছি না। তো যখন আমার চাকরিটা হয়, তখন যাওয়ার পরে পরিচিত তেমন কেউ ছিল না, কারণ নতুন ব্যাচেলরদেরকে কেউ বাসা দিতে চায় না, এটা তো সব জায়গায় হয়। তো এক মামার মাধ্যমে আমি ওনার এক ফ্রেন্ডের বাসায় 1 মাসের জন্য থাকি। তো আমার অফিস টাইম ছিল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর আমার রুমমেট যারা ছিল ওনারা স্বাভাবিক ব্যবসা যেহেতু করতো, ওনাদের দোকান ছিল, ওনারা রাতে সকাল 10টার দিকে চলে যেত, আসতো রাতের 10টা বা 11টার দিকে। তো আমার অফিস যেহেতু 5টা পর্যন্ত, আমি অফিস করে চলে আসতাম। বাদ বাকি টাইমটা আমার হলে এমনিতে ঘুরে ফিরে কাটতো, বা রুমের মধ্যে এমনিতেই বসে থাকতাম, এভাবে চলতো। তো একদিনের ঘটনা, যাওয়ার 15 কি 20 দিন পরে ডিসেম্বরে হবে, সেটা 2013 ডিসেম্বরের 15 তারিখ অথবা 20 তারিখের দিকে হবে। তো আমি একদিন অফিস থেকে এসে আসরের পরে শুয়েছি, মাগরিবের 10 মিনিট আগে, চোখের মধ্যে একটু তন্দ্রা ভাব, যে ঘুম আসবে। আমি ভাবছি একটু পরে আজান দিবে, নামাজটা পড়ে নিব, আজান দিলে। তো রুমটা একটু অন্ধকার টাইপের ছিল। আমার রুমের সাথে একটা আমার ওয়াশরুম ছিল, ওয়াশরুমের দরজাটা খোলা ছিল। তো আজান দেওয়ার যেহেতু 10 মিনিট বাকি, একটু ঘুম আসছে, পুরোপুরি আসেও নাই। ওই সময় দেখলাম আমার কপালের দরজা যেহেতু একেবারে লক করা ছিল, বন্ধ ছিল, কপালের মধ্যে আমার কে যেন টাচ করছে। সাথে সাথে আমি চোখ খুলে দেখি যে আমার মাথার পাশে একটা ছেলে, বয়স হবে 16 কি 17, দাঁড়ায় আছে। একটা কালো কালারের শার্ট, আর ওই শার্টের মধ্যে স্টার চিহ্ন, ওই ধরনের মানে তারার ছিল, মার্কা ছিল আর কি, অনেকগুলা। কালো শার্টের মধ্যে সাদা কালারের অনেকগুলা তারা ছিল। আর নিচেরটা আসলে খেয়াল করেন উনি কি লুঙ্গি পরেছিল নাকি, আসলে এটা আবছা, মানে ধোঁয়া বলবো না, একটা ছায়া, ডাইরেক্ট মানুষ, কুচকুচে কালো। এটা ফেসটা আমি সঠিকভাবে ইয়ে করি না, কিন্তু আমি কাপড়টা, ড্রেসটা আমি মার্ক করছি। ওই সময় আমি চোখ খুলে দেখি যে উনি আমার দিকে তাকায় আছে। মানে দেখতে আমি আসলে দৌড়ে যখন দরজার কাছে গিয়ে দরজাটা খুলি, তখনই দেখি যে সেম জিনিসটা আমার দরজার বাইরে দাঁড়ায় আছে। তখন আমি শকড, যে পিছনে ফিরে দেখি যে ওখানে ভিতরে আরো কেউ নাই। তখন ওই বাইরের লোকটাকে দেখতেছি, ওইটা আমারই রুমমেট। তখন উনি আমাকে বলতেছে যে জোনাদ ভাই, আপনি মনে হয় ঘুমাচ্ছিলেন, আমি আপনাকে ডেকে বিরক্ত করতেছি। আসলে আমি আপনাকে আধা ঘন্টা ধরে দরজা নক করতেছি, আপনি তো কোনো রেসপন্স দিচ্ছেন না, ওই জন্য একটু জোরেই নক করলাম। তো আপনি মনে হয় মাইন্ড করছেন। তখন আমি তাকে কি উত্তর দিব, আসলে বাসাটা হারাই ফেলছি। ওই সময় সে বাজার নিয়ে আসছে, তো বাজারগুলো রেখে বলছে আচ্ছা ভাই আমি আসি, তাহলে চলে গেছে, আসে বলে চলে গেছে। তখন আমি চিন্তা করতেছি যে এই যদি এখানে বাইরে হয় আমার রুমমেট যে কাপড়টা পরে আসছে, সেম কাপড় পরা, সেম বয়সের একটা ছেলেকে আমি আমার রুমের ভিতরে দেখলাম।
মানে যখন আমি দরজা করলাম দেখি যে সে ভ্যানিশ নাই। তো এই জিনিসটার পরে আমি প্রচন্ড ভয় পাই। ভয় পাওয়ার পরে আমার পাশে আমার চাচির বাসা ছিল, চাচির বাসাতে চলে যাই আমি। এরপর থেকে যে কদিন ছিলাম ওই বাসাতে আমি ছিলাম যে মূলত 1 মাস, এর চেয়ে বেশি ছিলাম না, পরে বাসা শিফট করে ফেলি। এই 1 মাসে আমি এরপরে 5টা পর আমি আর একলা বাসায় থাকতাম না। পরে শুনি যে আমার রুমমেটদেরকে আমি 2 দিন পরে ঘটনা বলে আমি বলছি আসলে এই ব্যাপার, বলে যে ঘটনা তো এখানে এই বাসার তো আরো সমস্যা আছে। এই বাসার মধ্যে মানে হুজুর টুজুর ডেকে বন্ধ করছিল একবার, এই বন্ধটা এখন চলে গেছে। ওখানে তো রাতের 2টা-3টার দিকে যখন উঠে ছাদের মধ্যে, তখন মানে পায়ের মধ্যে স্যান্ডেল পরে যদি চেষ্টায় যদি হাঁটেন যে শব্দটা হয়, মানে ঘষে ঘষে যদি আপনি স্যান্ডেলটা না তুলে ঘষে ঘষে হাঁটার যে শব্দটা হয়, ওই রকম শব্দ হয়, মানে কেউ একজন হাঁটে সেখানে ছাদের উপর। ওই 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 জিনিসটা আমার রুমমেট থেকে শুনি। এরপরে আমি বাসা চেঞ্জ করে চলে আসি। তো এই ছিল ঘটনা, মানে এই ঘটনাটা রিলেটেড আর কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। এরপরে অন্য বাসার মধ্যে চলে আসি, আরো কিছু ঘটনা আছে অন্য বাসার মধ্যে, এটা অন্য একটা এপিসোডে বলবো যদি এই ঘটনাটা সিলেক্ট হয় আর কি। আরো কিছু ঘটনা ইনশাল্লাহ পাঠাবো আমি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি একটা অডিও ক্লিপে চলে যাব। সেই অডিও ক্লিপটা শেষ করে আবারও ফিরে আসবো সেই নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি এফএম এন্ড ডিউ ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং ভালো দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব, যে ঘটনাটি আমার ফ্রেন্ড জনির সাথে ঘটা। জনি এখানেই থাকে, সে একজন পর্তুগিজ। সো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 18 থেকে 19 বছর আগে। জনি তখন নতুন স্কুলে ভর্তি হয়। যে কথা আগে থেকেই বলে রাখা ভালো, পর্তুগালে কিছু স্পেসিফিক নিয়ম আছে। যেমন নতুন কোনো বাচ্চা স্কুলে ভর্তি হলে তার মা প্রথম 2 বছর বা 1 বছর তাকে দিয়ে আসতে হয় স্কুলে এবং নিয়ে আসতে হয় স্কুল থেকে। সো জনি আমাকে যেভাবে ঘটনাটি বলছে, আমি ঠিক তার মতো করে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। সেদিন ছিল স্কুলের প্রথম দিন। আমি খুব বেশি উৎসাহী ছিলাম আমার স্কুল নিয়ে। আমার মা আমাকে স্কুলে দিয়ে আসে এবং বাকি সব বাচ্চার মতো আমি স্কুলে যাই, ক্লাস করি, সবার সাথে পরিচিত হই। তো যখন স্কুল ক্লাস প্রায় শেষ, ঠিক তখনই আমি লক্ষ্য করি আমাদের ঠিক শেষ বেঞ্চে একটি বাচ্চা বসে আছে। সো বাচ্চাটি একদমই অদ্ভুত ছিল। অদ্ভুত এই কারণে যে সে জাস্ট লাস্ট বেঞ্চে বসতো, কারোর সাথে কোনো কথা বলতো না, নিচের দিকে তাকিয়ে কিছু একটা করতো অথবা লিখতো। প্রথম দিন ব্যাপারটা একদমই সিম্পল লাগে, কিন্তু যখন কন্টিনিউয়াসলি ব্যাপারগুলি ঘটতে থাকে, যে সে প্রতিদিনই আসছে ক্লাসে, সে একদম লাস্টের বেঞ্চে বসছে, কারোর সাথে কথা বলছে না, কারোর দিকে তাকাচ্ছেও না, নিজের মতো করে নিচের দিকে তাকাচ্ছে আর কিছু একটা লিখতেছে অথবা করতেছে। ক্লাসের প্রথম সপ্তাহ আমাদের শেষ হয়ে যায় এবং সপ্তাহের শেষে একটি ক্লাস টেস্ট হয়। তো ক্লাস টেস্টের রেজাল্ট দেওয়ার পর আমার না খুব বেশি ইচ্ছে হচ্ছিল যে ছেলেটার সাথে আমি একটু কথা বলবো। তো আমি ক্লাস টেস্টের রেজাল্ট জানার জন্য তার কাছে যাই, তাকে জিজ্ঞেস করি যে তোমার নাম কি। সে জাস্ট আমার দিকে তখনই তাকায়, তাকানোর পর কিছু না বলে আবার নিচের দিকে তাকায় এবং কিছু একটা করে। অনেক বেশি ইচ্ছা থেকে আমি একটু জাস্ট মাথা উঁচু করে দেখতে যাই যে সে কি করছে। এট দ্যাট টাইম আমি দেখি যে সে একটি স্কেচ করছে, যে স্কেচটি 4 থেকে 5 বছরের একটা বাচ্চার করা ইম্পসিবল। স্কেচটি এত বেশি সুন্দর ছিল যে 4 থেকে 5 বছরের একটা বাচ্চা এত সুন্দর করে স্কেচ করতেছে, জাস্ট এটা ভাবাই যায় না। সো ঠিক তখনই আমি ওকে জিজ্ঞেস করি যে তুমি কি আঁকতেছো। সে খুব গম্ভীর স্বরে আমাকে একটা কথা বলে, তোমার কিছু লাগবে। আমি জাস্ট ভরকে যাই আর কোনো কথা তার সাথে না বলে আমি আমার সিটে চলে আসি, আমার টেবিলে বসে আমি আমার কাজ করতে থাকি। এরপর নেক্সট উইক আর আমাদের কোনো এক্সাম ছিল না, ঠিক এর পরের উইকে আবার এক্সাম ছিল। তো হঠাৎ করে আমার টেবিলের সামনে ওই ছেলেটি এসে আমাকে বলতেছে যে তোমার কাছে কি এক্সামের শিডিউল আছে। আমি ব্যাপারটা খুব বেশি শক হয়ে যায়, কারণ হচ্ছে যে ছেলেটি নিচ থেকে এসে আমার সাথে কথা বলছে। সো আমি ওকে বলি যে হ্যাঁ আছে। সো তখন আমি ছেলেটিকে আমার যে এক্সামের শিডিউলটা দেই এবং তাকে তার নাম জিজ্ঞেস করি। তখন সে আমাকে তার নাম বলে, ছিল অ্যালেক্স। তো সে এইভাবে আমাকে তার অনেক ব্যাপার শেয়ার করে এবং আমিও তার সাথে অনেক কথা বলি। সো এরপরে আমাদের এক্সাম হয়। এক্সামের পর আমরা আবার একসাথে ক্লাস করি। ক্লাস করার পর আমাদের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করি যে অ্যালেক্স তার পার্সোনাল লাইফ সম্পর্কে কোনো কিছুই আমার সাথে শেয়ার করতে চাচ্ছে না। ব্যাপারটা খুবই অদ্ভুত হলেও ব্যাপারটা মাথায় না নিয়ে আমাদের ফ্রেন্ডশিপ কন্টিনিউয়াসলি চলতে থাকে। এর ভিতরে রাসেল ভাই একটা কথা আমি বলতে ভুলে গেছি, ব্যাপারটা হচ্ছে যে ওর মাও কিন্তু ওকে নিতে আসতো,
কিন্তু ওর মাও ঠিক সেম ওর মতো ছিল, কারোর সাথে কোনো কথা বলতো না। উনি আসতো, এসে অ্যালেক্সকে নিয়ে জাস্ট চলে যেত। প্যারেন্টসরা তো নিজেরা মাঝে মাঝে গসিপ করে, কথা বলে, বিভিন্ন জিনিস শেয়ার করে, বাট উনি একদমই অন্যরকম ছিল। উনি জাস্ট লাস্ট টাইমে উনি আসতো, অ্যালেক্স বের হতো, অ্যালেক্সকে নিয়ে চলে যেত। এইভাবে আমাদের প্রথম বছর শেষ হয়। তো প্রথম বছরের শেষে আমাদের স্কুলে একটা পার্টি হয়, ছোট পার্টির আয়োজন করা হয়। সো আমাদের ওই দিন পার্টি ছিল। পার্টির পর আমি অ্যালেক্সকে বলি, আমার সাথে আমার বাসায় চলো, আমরা একসাথে আজকে খাওয়া দাওয়া করবো, তুমি চাইলে তোমার মাকেও নিয়ে আসতে পারো। ঠিক তখনই অ্যালেক্সের মুখটা একটু গম্ভীর হয়ে গেল এবং অ্যালেক্স আমাকে বলল যে আমি আসবো কিন্তু আমার মা আসবে না। তো আমি আর এত কিছু না ভেবে ওকে বললাম ঠিক আছে তুমি চলে আসো। সো ও এর পরের দিন সকালে আমাদের বাসায় আসলো। আসার পর আমরা একসাথে টাইম পাস করলাম। আরেকটা কথা ভুলে গেছি যে ও তো ভালো স্কেচ আঁকতো, এটা তো আমি বলছি। তো ও এত সুন্দর করে স্কেচ আঁকতো, তো আমি মাঝে মাঝে ওকে বলতাম আমার কয়েকটি স্কেচ আঁকো। ও আমার খুব সুন্দর সুন্দর কিছু ছবি স্কেচ করে দিত, যেগুলি দেখে মনে হতো যেগুলি বাস্তবরূপী। সো এই ট্যালেন্টটা আমি আমার মায়ের সাথে শেয়ার করি। তো মা বলে যে গড গিফটেড, হয়তো বাচ্চা ছোটবেলা থেকে হচ্ছে স্কেচ করে, এই জন্য ও অনেক ভালো স্কেচ করতে পারে। আমার মাও ব্যাপারগুলি তো এরকম ভাবে মাথা ঘামাতো না। তো দিন শেষে বিকেলবেলা আমার মা অ্যালেক্সকে বলে যে আমি তোমাকে পিক করে দিয়ে আসি। তো অ্যালেক্স তখন বলে যে না আন্টি আমার লাগবে না, আমি নিজে যেতে পারবো। তো অ্যালেক্স এরপর নিজেই চলে যায়। আমার মা ব্যাপারটাতে একটু ইতস্ত হলেও, বাট সে যেহেতু চাচ্ছিল না, সে আমার মা আর ব্যাপারটাতে জোর জবরদস্তি করে নেয়। এরপর দিন আমরা আবার ক্লাসে যাই। ক্লাসে গিয়ে আমি অ্যালেক্সকে বলি যে অ্যালেক্স আমি তোমার বাসায় যাব। অ্যালেক্স কথাটা শুনে মনে হয় যে আটকায় ওঠে। তো আমি অ্যালেক্সকে জিজ্ঞেস করলাম যে ইজ এনিথিং রং, কোনো সমস্যা, আমি কি তোমার বাসায় গেলে তোমার মা রাগ করবে বা কিছু? ও প্রায় 5-6 সেকেন্ডের মতো চুপ করেছিল। এরপর বলতেছে যে না কোনো সমস্যা নেই, তুমি আমার বাসায় যেতে পারো। কিন্তু ও বলতেছিল যে এখন না, আমি তোমাকে বলবো ঠিক তখন। তো এর প্রায় 3 থেকে 4 উইক পর অ্যালেক্স একদিন আমাকে বলে যে কালকে তুমি আমার বাসায় আসবা, আমরা একসাথে লাঞ্চ করবো। পরদিন আবার সানডে ছিল। সো আমি যেতে রাজি হলাম। ইভেন আমার মায়ের সাথে কথা বলে আমি আমার মাকে বলে সকালে আমার মা আমাকে স্কুলের সামনে পিক করে দিয়ে যায়। আমি স্কুলের সামনে এসে দেখি অ্যালেক্স দাঁড়িয়ে আছে। সো আমার মা বলে যে আমি তোমাদের বাসা পর্যন্ত পৌঁছে দিই। অ্যালেক্স বলে যে না সমস্যা নেই, আমরা যেতে পারবো। সো আমার মা ব্যাপারটাতে একটু বেশি মানে চিন্তায় পড়ে যায় যে দুইটা বাচ্চা ওরা কি যেতে পারবে কিনা। তখন অ্যালেক্স বলে যে সমস্যা নাই, ওই যে সামনে আমার গাড়ি দাঁড়া করা আছে, আমার মা আসছে, আমার মা আমাদেরকে নিয়ে যাবে। সো আমার মা ব্যাপারটাতে একটু স্বস্তি বোধ করে এবং সে চলে যায়। তো আমি অ্যালেক্সের সাথে গিয়ে ওদের গাড়িতে বসার পর অ্যালেক্স আর তার মা কি জানি বলতেছিল ফিস করে। তো আমি পিছনের সিটে বসছি, তো তাই ব্যাপারগুলি আমি ভালোভাবে খেয়াল করতে পারিনি। তো অ্যালেক্সের আম্মু আমাদেরকে একটা জায়গায় নামিয়ে দেয় এবং বলে যে সে কিছু শপিং করবে, আমাদেরকে একটু ওয়েট করতে কিছুক্ষণ। তো দাঁড়ানো অবস্থায় অ্যালেক্স আমাকে কিছু কথা বলে এবং কথা বলার আগেই একটা কথা বলে নেয় যে আমি যাতে তাকে কোনো কোশ্চেন না করি। কথাগুলি ছিল এরকম যে তুমি আজকে আমার সাথে আসছো, এই কথাটা তুমি কাউকে বলবা না, তুমি তোমার মাকে জানাইছো ফাইন, এরপর স্কুলে কাউকে জানাবা না। আর দ্বিতীয় হচ্ছে যে তুমি আমার সাথে যাওয়ার পর যা যা দেখবা তাতে একদমই ভয় পাবা না বা একদমই সংকোচ বোধ করবা না। আমি তোমার পাশে থাকবো, তোমার যদি কিছু জানতে হয়, কিছু জিজ্ঞেস করতে হয় আমার কাছে জিজ্ঞেস করবা, আমি ছাড়া কারোর কাছে কোনো কিছু জিজ্ঞেস করবা না। কথাটা শোনার পর একটু বেশি অবাক হয়ে আমি ওকে জিজ্ঞেস করি যে কেন, কি হয়েছে, আর তোমার বাসায় এমন কি আছে যে কাউকে কিছু বলা যাবে না? সে তখন আমাকে বলে যে তোমাকে আমি বলছি কোনো কোশ্চেন না করতে। একটা বাচ্চা ছেলে এত সুন্দর করে এত ভালোভাবে কথা বলতে পারে, এটা ওই বয়সে আমার জানা ছিল না, যার কারণে আমি কোনো প্রশ্ন না করে জাস্ট ওর সাথে দাঁড়িয়েছিলাম। প্রায় 5 থেকে 10 মিনিট পর ওর মা এসে আমরা গাড়িতে করে একটা জায়গায় গিয়ে গাড়িটা পার্ক করি। আর আরেকটা কথা বলে রাখি, পর্তুগালে গাড়ি পার্ক করে মানুষ রাস্তাতে পার্কিং স্লট থাকে, ওইখানে মানুষ গাড়ি পার্ক করে, বাসার নিচে কোনো গ্যারেজ থাকে না। তো গাড়ি পার্ক করে আমি, অ্যালেক্স আর ওর মা একসাথে হাঁটছিলাম। ওর মা সামনে ছিল,
আমি আর অ্যালেক্স একসাথে ছিলাম, কিন্তু আমরা কেউ কারোর সাথে কোনো কথা বলছিলাম না। অ্যালেক্সের মা হাঁটতে হাঁটতে একটি জায়গায় গিয়ে থামার পর আমি ওই জায়গার আশেপাশে তাকিয়ে কোনো বাড়িঘর দেখতে পাই না। জায়গাটা ছিল একটি বিশাল এবং প্রায় 80 থেকে 90 বছর বয়সী জৈতুন গাছের নিচে। আমি কারোর সাথে কোনো কথা বলছিলাম না। ঠিক ওই মুহূর্তে অ্যালেক্স আমার হাত ধরে এবং অ্যালেক্সের আম্মু অ্যালেক্সের হাত ধরে। হাত ধরার পর অ্যালেক্সের আম্মু সেই বড় গাছটিতে তার একটি হাত দিয়ে স্পর্শ করে। একটি সেকেন্ডের ভিতরে মনে হয় আমাদের দুনিয়াটি চেঞ্জ হয়ে যায়। আমি দেখলাম যেখানে আমি আশেপাশে ধুধু মাঠ দেখেছি, ঠিক ওই সময় ওই জায়গাটাতে বিশাল বড় বড় কিছু গাছ, অনেক মানুষ আশেপাশে হাঁটাচলা করছে। ইভেন একটু সামনে গিয়ে সুন্দর একটি বাড়ি। আমি আমার ফ্রেন্ডের কাছে বাড়িটির বর্ণনা জানতে চাইলে সে বলে বাড়িটির আশেপাশে ছিল হলুদ হলুদ কিছু অদ্ভুত ফুলের বাগান এন্ড সামনে ছিল একটি সুইমিং পুল টাইপের পুকুর। সুইমিং পুল না, বাট পুকুর টাইপের, কিন্তু দেখতে প্রায় সুইমিং পুলের মতো। লাইক তা ওইটার পানি ছিল হালকা নীল। আমরা হাঁটতে হাঁটতে বাড়িটির সামনে যাই। বাড়ির সামনে গিয়ে দেখে বাড়ির দরজা খোলা। আমরা তিনজন একসাথে ঘরের ভিতর প্রবেশ করি। ঠিক তখন দেখি যে ঘরের ভিতরে একটি লোক। আমার বুঝতে বাকি রইল না এটা হচ্ছে অ্যালেক্সের বাবা। তো অ্যালেক্সের বাবা আমার সাথে কথা বললো খুব সুন্দর করে। আমি ঠিক তখন শকের ভিতরে ছিলাম, কারণ হচ্ছে যে আমার সাথে কি হচ্ছে, আমি কি দেখতেছি, আমি যে কাউকে জিজ্ঞেস করব আমার সেই বোধ ছিল না, কারণ আমি একটা ছোট বাচ্চা আর আমার সাথে এত কিছু করতেছে, আমি কি বলবো আমি বুঝতে পারতেছিলাম না। ঠিক ওই মুহূর্তে অ্যালেক্সের বাবা আমাকে বলে যে ভয় পেও না। এরপর আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি খাবা। আমি তখন ওনাকে বলি যে আমি কিছুই খাবো না। এরপর অ্যালেক্স আমাকে বলে যে কিছু খাও, আমরা খেয়ে তারপর বাইরে যাব। এরপর কিছু স্ন্যাক্স আনা হয়, আমরা স্ন্যাক্স খেয়ে তারপর বাইরে যাওয়ার পর খুব ভীতভাবে আমি অ্যালেক্সকে জিজ্ঞেস করি যে কি হচ্ছে। তখন অ্যালেক্স যেসব কথাগুলি বলে সেসব কথাগুলি নেয়ার মতো পরিস্থিতিতে আমি ছিলাম না। অ্যালেক্স বলে আমি তোমার মতো সাধারণ মানুষ না, আমি একটা জিন। এই কথা শুনে আমি জাস্ট শক হয়ে যাই। ইভেন অ্যালেক্সকে বলি যে আমি কি তোমার কোনো ক্ষতি করছি। ঠিক তখন অ্যালেক্স আমাকে বলে যে না, তুমি আমার কোনো ক্ষতি করোনি, কিন্তু আমার তোমাকে খুব বেশি ভালো লেগেছে, এই জন্য তোমার সাথে আমি ফ্রেন্ডশিপ করি, ইভেন তোমাকে আমি আমার বাসায় নিয়ে আসছি। কিন্তু অ্যালেক্স আমাকে তখন একটা কথাই বলে যে প্লিজ তুমি এই কথা আর কাউকে বইলো না। তুমি যদি বলো তাহলে হয়তো তোমার কিছু হবে না, কিন্তু আমার অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। আমি তাকে বিশ্বাস দিয়ে বলি যে আমি কাউকে বলবো না, আর প্লিজ তুমি আমাকে আমার বাসায় ঠিক করে দিয়ে এসো। অ্যালেক্স বলে যে তুমি ভয় পেও না, আমি আমার মা দুইজনে গিয়ে তোমাকে সুন্দর করে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো, আর তুমি এখানে আমাদের গেস্ট, সো প্লিজ এই কথা আর কাউকে বলবা না। তখন আমি একটু সাহস পাই। এরপর অ্যালেক্সকে বলি যে তোমার সম্পর্কে কিছু আমাকে বলো। তখন অ্যালেক্স আমাকে বলে যে তার বয়স হচ্ছে 80 বছর, আর সে আরেকটি কথা বলে যে সে যখন মানুষের সাথে বা মানুষদের সাথে চলাফেরা করে তখন তারা একদম নর্মাল মানুষদের মতোই চলাফেরা করে। এই কথাগুলি শোনার পর আমার জাস্ট মাথা ঘুরাচ্ছিল, আমি বিশ্বাস করতে পারছিলাম না নিজের চোখকে, নিজের সামনে যা ঘটছে এইসব ব্যাপারগুলিকে। এরপর অ্যালেক্স আমাকে তার পুরো বাড়িটা ঘুরিয়ে দেখায়, তার আরো 2টা ভাই বোন ছিল তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর আমরা অনেক ভালো সময় স্পেন্ড করি এখানে। যখন প্রায় দুপুরের সময় আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর একদম যখন বিকাল হয়ে যায় ঠিক তখনই আমি অ্যালেক্সকে বলি যে আমার বাসায় যেতে হবে, আমার মা না হলে আমার জন্য টেনশন করবে। অ্যালেক্স তখন তার মাকে বলে ব্যাপারটা। ইভেন তার মা রেডি হয়ে আমাকে আর অ্যালেক্সকে নিয়ে আবার রওনা দেয়। তো আমরা যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই সেই রাস্তা দিয়েই ঠিক একটা পর্যায়ে গিয়ে অ্যালেক্সের মা হাওয়ার ভিতরে জাস্ট হাতটা উঁচু করে এবং আমরা সেকেন্ডের ভিতরে আবার দেখি ওই গাছের সামনে চলে আসছি। আমার কাছে এই ব্যাপারগুলি এতটা বেশি অদ্ভুত ছিল যে এরপর আমি গাড়িতে ওঠার পর বমি করার পর অ্যালেক্সের মা আমাকে বলে যে, তখন আন্টি আমাকে নিচে বলে যে তুমি এইসব কথা আজকে যা ঘটলো কাউকে বলবা না, তোমার মাকেও না। আমি আন্টিকে বলি যে আমি কাউকে বলবো না, আর আমি তাদেরকে বলি যে আমার যদি কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিতে। এরপর অ্যালেক্সের সাথে আমার সম্পর্ক ভালোই ছিল। এর প্রায় 3 থেকে 4 মাস পর আমি এই ব্যাপারটা আমার একটা কাজিনের সাথে শেয়ার করার পর অ্যালেক্স জানতো না আমি যে আমার কাজিনের সাথে শেয়ার করছি, অ্যালেক্স ব্যাপারটা জানতো না। এর ঠিক পরের দিন স্কুলে এসে অ্যালেক্স আমাকে বলে তুমি কাজটা ঠিক করো নাই। আমি তখন অ্যালেক্সের কাছে জানতে চাই যে কোন কাজটা। অ্যালেক্স বললো যে তোমাকে বলেছিলাম যে আমার এই ব্যাপারটা কাউকে না জানাতে, কিন্তু তুমি তোমার কাজিনকে জানিয়েছো, এটাতে আমার অনেক বড় সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে এটি আমি জানতে চাওয়ার পরও অ্যালেক্স আমাকে বলেনি, কিন্তু এর পর দিন থেকে আমি আমার হোল লাইফে আর অ্যালেক্সকে দেখি নাই। ঘটনাটি আমার ফ্রেন্ড আমার সাথে শেয়ার করে কেটে দেয়। এরপর
এই ঘটনাটির সত্যতা আমি তার কাছে জিজ্ঞেস করবো, সেই পরিস্থিতি আর ছিল না। ঘটনার শেষে জনি লাস্ট আমাকে একটা কথা বলে, সে এখনো ফিল করে অ্যালেক্স তার সাথে আছে, তার আশেপাশেই আছে, কিন্তু সে কখনোই তাকে দেখতে পায় না। কিন্তু সে এটা বিশ্বাস করে এবং ফিল করে যে এখনো অ্যালেক্স তার আশেপাশে মাঝে মাঝে আসে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার, প্রতিনিয়ত এই ধরনের বাছাইকৃত ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যাতে খুব সহজে এই ধরনের বাছাইকৃত ঘটনা শুনতে পারেন, এই কারণেই বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো খুঁজে বের করে শুধুমাত্র আপনাদের জন্যই রাত 10টা বাজে এখন থেকে এই চ্যানেলে বাছাইকৃত ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করা হবে। তাই অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে করে প্রতিনিয়ত রাত 10টা বাজে বাছাইকৃত ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করার সাথে সাথে আপনারা শুনতে পাবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাইকৃত ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, ধন্যবাদ জানাচ্ছি আরও একটি নতুন ফুতে ফেমে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। দর্শক, আপনারা সকলেই জানেন যে আমরা কিন্তু প্রতিনিয়ত রাত থেকে 10টার মধ্যে চলে আসি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে মজার মজার গল্প এবং ভূতের কিছু গল্প শোনাতে। তো দর্শক, আমাদের আজকের এপিসোডটি সাজানো হয়েছে কয়েকটি ইমেল এপিসোডটি দিয়ে, মানে ইমেল কিছু পড়ানো হবে। সেই ইমেলগুলো কিন্তু আপনারাই আমাদের কাছে পাঠিয়েছিলেন। সেই ইমেলগুলো কিন্তু এখন ধারাবাহিকভাবে পড়ানো হবে, যে ইমেলগুলো সিলেক্টেড হয়েছে। তো আমি আশা করছি আমাদের আজকের এপিসোডটি অনেক বেশি স্পেশাল হবে। তাই ভিডিওটি যেহেতু শুরু করেছেন, স্কিপ না করে কেটে না দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করুন। আমাদের প্রথম গল্পের নাম মধ্যরাতের ভুতুরে ট্রেন। বাংলাদেশের উত্তরে ছোট্ট একটি গ্রাম এবং শহরে ছোট্ট একটি পুরনো রেল লাইন ছিল। বছরের পর বছর ধরে সেই রেল লাইনে আর কোনো ট্রেন চলে না, কারণ স্বভাবতই বর্তমান সময়ে অনেক জায়গায় কিন্তু বাংলাদেশ রেল বন্ধ হয়ে গেছে। তেমনই একটি গ্রাম ছিল এই গ্রামটি, কারণ প্রায় 20 বছরের আগে সেখানে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছিল। একটি পূর্ণ যাত্রীবাহী ট্রেন মাঝপথে লাইনচ্যুত হয়ে গহীন নদীতে পড়ে যায়। অনেক যাত্রী মারা যায়, কিন্তু তাদের সব লাশ কখনোই উদ্ধার করা যায়নি। কয়েকটি লাশ উদ্ধার করা গেলেও বেশ কিছু লাশকে এখনও মানুষ খুঁজে পায়নি, কারণ পুরো ট্রেনটি কিন্তু ভিতরে চলে গেছিল এবং ট্রেনটিরও কোনো হদিস পাওয়া যায়নি। তারপর থেকে স্থানীয় মানুষজন বলতো মধ্যরাতে নাকি সেখানে ট্রেনের হুইসেল শোনা যায়, অথচ লাইন বদ্ধ বহু বছর থেকেই। এই আশ্চর্য একটা কাহিনী নিয়েই কিন্তু আমাদের আজকের গল্পটি। তো এই গল্পটির আসলে শেষ কি হলো সেটাই কিন্তু জানার জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে শোনার চেষ্টা করুন। তারপরেই আমাদের গল্পর নতুন আসে যে কিছু কলেজ পড়ুয়া বন্ধু এক রাতে প্রমাণ করতে গেল যে সেখানে কিছুই নেই, শুধুমাত্র একটা গুজব। কারণ রেল লাইন হঠাৎ করে বাজে বা এইরকম কিছু শব্দ তাদের কাছে একটু আশ্চর্য মনে হলেও তারা এরকম একটি মানে সিদ্ধান্ত নেয় যে তারা সেই রেল লাইনের যে ঘটনাটা আছে সেই ঘটনাটাকে মিথ্যা প্রমাণ করবে। তারা ঠিক করলো মধ্যরাতে পুরনো রেল লাইনের সেতুর উপর বসে থাকবে এবং আসল কাহিনীটা কি সেটাকে ক্যামেরায় বন্দি করবে। তাদের হাতে ছিল টর্চ লাইট আর মোবাইল, অনেকের হাতে ক্যামেরা, আবার অনেকের হাতেই সুন্দর সুন্দর লাইট, যেই লাইটগুলো দিয়ে সম্পূর্ণভাবে স্পষ্ট দেখা যাবে যে আসলে সেখানে কী হচ্ছে। তারা মজা করলে বলে আর যদি ভূত আসে লাইভ দেখাবো ফেসবুকে। সবসময় তারা লাইভই ছিল এবং রাত যখন প্রায় 12টা বাজে 30 মিনিট হঠাৎ দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। সঙ্গে সঙ্গেই রেলের লাইনটা কাঁপতে লাগলো। বন্ধুরা প্রথমে ভাবছিল হয়তো অন্য কোনো লাইনের ট্রেনের শব্দ এসেছে, কিন্তু সমস্যা হলো সেই লাইন তো বহু বছর ধরে বদ্ধ। একজন চিৎকার করে বলল, দেখ আলো আসতেছে। সত্যি দূরে একটার পর একটা ক্যামেরার আলো জলজল করে এগিয়ে আসছে।
বন্ধুরা তদ্দুপ হয়ে গেল। ট্রেনটা কাছে আসতেই দেখা গেল ক্যামেরার জানালার ভিতরে অসংখ্য যাত্রী বসে আছে। তাদের মুখ একদম ফ্যাকাশে, চোখ ফাঁকা, আর কারো কারো মুখের রক্তে ভরা, যেন তারা সেই দুর্ঘটনার রাত থেকেই আর বের হতে পারেনি। ট্রেনটি ধীরে ধীরে সেতুর উপর দিয়ে গেল, কিন্তু কোনো শব্দ নেই, না ইঞ্জিনের আওয়াজ, না চাকার ঘূর্ণনের শব্দ, শুধু যাত্রীদের বেদনার্ত চিৎকার শোনা যাচ্ছিল। বন্ধুরা ভয় পেয়ে কাঁপতে লাগলো। তাদের একজন হঠাৎ সাহস করে মোবাইল তুললো ভিডিও করার জন্য। ঠিক তখনই ট্রেনটি ভিতর থেকে একটি যাত্রীর হাত বাড়িয়ে দিয়ে তাকে ইশারা করলো। মুহূর্তের মধ্যেই সেই ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন সকালে তাকে রেল লাইনের পাশে পাওয়া যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে তার শরীরে আঘাত ছিল না। তবুও সে আর কখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারেনি, শুধু বারবার বলতে থাকে, ট্রেন এখানে আসছে, তারা আমাকে ডাকছে। এরপর থেকে গ্রামের মানুষজন আরও বিশ্বাস করতে শুরু করলো যে আসলে মধ্যরাতে এই পুরনো রেল লাইনের কাছে যাওয়া মানেই বিপদ, কারণ সেই জিনিসটা যারা উদ্ঘাটন করার চেষ্টা করেছিল তারাই বিপদমুক্ত হয়েছে। তারপর আজও তার মানে সেই ট্রেনটার কিন্তু কোনো যাত্রী নেই, এবং অন্য জগতের ভুতুরে যাত্রী চালিয়ে যাচ্ছে। কিন্তু আসলে সেখানে যখন এই ছেলে মানে এরকম একটা অবস্থা, তখন তাকে নিয়ে তার বাবা মা গেল এক কবিরাজের কাছে। যখন সেই কবিরাজ এই সম্পূর্ণ ঘটনাটি শুনতে পারলো এবং জানতে পারলো যে আসলে এখানে সত্যি অনেক খারাপ কিছু আছে, তখন সেই কবিরাজ সিদ্ধান্ত নিল যে আসলে এখানে গেলে বা এখানে আসলে কি করা যায় না করা যায় এই বিষয়গুলো নিয়ে সে ভাবা শুরু করলো। কিন্তু মানে সে বুঝতে পারতেছিল না যে আসলে কি এটা বা কীভাবে হচ্ছে। তখন সেই কবিরাজও সিদ্ধান্ত নিল সে একদিন রাতে সেখানে থেকে আসলে সব কিছু জেনে বুঝে তারপর উদ্ঘাটন করার চেষ্টা করবে। কিন্তু যখন সে আসলে সেই মানে সেখানে গেল, তখন দেখা গেল যে আসলে তার আশেপাশে কিছুই ছিল না, আবহাওয়া সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি এসে যায় এবং বৃষ্টির মধ্যে সে কোনোভাবেই সেখানে টিকতে পারতেছিল না। তার আর কি ছায়া বা রুমের মধ্যে আসার প্রয়োজন ছিল। অতঃপর আসলে সে বুঝতে পারলো যে এখানে সত্যি অনেক খারাপ কিছু আছে বা খারাপ কিছুর উৎপত্তি এখান থেকে হয়েছে। তারপরে পরেই কিন্তু সে সেখানের কাজটা বাদ দেয়, এবং যেই ছেলেটি অবস্থায় ছিল সেই ছেলেটি যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তখন তার মুখ আসলে ঘুরতে থাকে এবং মুখ দিয়ে সে কথা বলতে পারে। তো দর্শক, আসলে আমাদের আজকের যে গল্পটি ছিল সেই গল্পটি এতটুকুই। আমি জানি যে আপনাদের গল্পটি আপনাদের ভালো লেগেছে। তো যারা যারা গল্পটি এনজয় করেছেন অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো জানাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, এবং যারা যারা আমাদের কাছে গল্প পাঠাতে চান আপনারা অনেকেই আমাদেরকে ইনবক্স করেন, মেসেজ করেন। আসলে এগুলো করার কোনো দরকার নেই। আপনাদের গল্প যদি পান, আপনার গল্প ঠিক আমাদের অফিসে, আমাদের ফেসবুক পেজে দেওয়া মেসেজে অথবা ডিসক্রিপশনে বক্সে দেওয়া ইমেল করতে পারেন। তো দর্শক, আজকের এপিসোডটি এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, নতুন টপিক নিয়ে, নতুন কোনো ভুতুরে গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।